তখন আমি একটু আনইজি ফিল করতেছিলাম, কারণ আমি আসলে আমির আলী সম্পর্কে যে খুব বেশি কিছু জানি তা না। কোনো সাধারণ স্বাভাবিক যতটুকু জানি, শিক্ষা গোষ্ঠী নিয়ে একসময় আমার ইন্টারেস্ট ছিল, তো শিক্ষা গোষ্ঠী নিয়ে আমি একটু পড়াশোনা করছি, ওনাদের লেখাপত্র করছি, এইটুকু। তো আমি বলছিলাম যে যেহেতু প্রবন্ধটা আছে, প্রবন্ধটা পড়ে আমি তাকে কমপ্লিট করতে পারি। তো আজকে সকালে আমাকে প্রবন্ধটা পাঠিয়েছিল, পড়ছি। তো পড়ার পরে আমার আসলে যেটা মনে হয়েছে যে আমি ওনাদের যে ইচ্ছাটা আছে সেটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। এখানে ইসলামিকের বেঙ্গল যেটা ওনারা যে চেষ্টাটা করতেছেন, যে ইচ্ছাটা আছে ওনাদের, যে জায়গাগুলোকে ওনারা এক্সপ্লোর করতে চান, এটা তো অ্যাপ্রিশিয়েটেবল একটা জিনিস বলে আমি মনে করি। এটা হচ্ছে প্রথম কথা। আর পরের ঘটনাটা হচ্ছে যে ওনারা কিছু জিনিসকে রেফারেন্স পয়েন্ট করে তুলতে চাচ্ছেন, আমি খেয়াল করতেছি, এমন কিছু আলাপের বিষয় তৈরি করতে চাচ্ছেন। এটা পজিটিভ ব্যাপার, ওনাদের ব্যাপারে পজিটিভ ব্যাপারগুলি বইয়ে নিলাম আর কি। তো আর এখানে আমি আসলে দুইটা পয়েন্ট মেনশন করি। একটা হচ্ছে যে আসলে মানে কিভাবে জায়গাগুলিকে দেখা হচ্ছে, আর এখানে আমার কি সাজেশন আসলে কিভাবে দেখা যাইতে পারে সেটা নিয়ে একটু বলি। মানে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা গোষ্ঠীর লেখাগুলি যখন আমি পড়ছি, তখন তো আসলে বোঝা গেছে যে ওনারা মডার্নিটির জায়গা থেকে আসলে ডিল করতে চাইছেন ইসলাম। মানে এর বাইরে তো আসলে মানে ওনারা দেখবে যে প্রচুর কন্ট্রোভার্সিয়াল জায়গা তৈরি হয়েছিল। ওনারা সমাজের সমস্যা নিয়ে কথা বলতেছে, কিন্তু ওনারা কিন্তু একটা কোট আনকোট আধুনিকতার জায়গা থেকে হচ্ছে ডিল করার চেষ্টা করতেছে। ওনারা হচ্ছে শিক্ষিত লোকজন, তো ওনারা হচ্ছে সমাজের সমস্যাগুলোকে ডিল করবেন। তো এইখানে তো ডিল করতে গিয়ে ওনারা এই পাটাতনটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে আপনি দেখবেন প্রি কলোনিয়াল স্টেজে যেটা হয়েছিল, তখন কিন্তু ওই এটাকে আমরা আধুনিকতা আসার পর দেখতেছি হচ্ছে যে এটা হচ্ছে অন্ধকার যুগ। আমরা যখন চিন্তা করতে পারতাম না, অশিক্ষিত কুসংস্কারের যখন ছিলাম। তো কলোনিয়াল পিরিয়ডে আসার পরে এই জায়গাগুলি হচ্ছে মডার্নিটির বেসিসে ডিল করার একটা কি বলবো যে একটা টেন্ডেন্সি তৈরি হইল। এই টেন্ডেন্সিটা যে সবসময় পজিটিভ ছিল তা কিন্তু না। এই জায়গাগুলিকে আমার মনে হয় যে আমাদের খেয়াল করতে পারা উচিত, রেদার দ্যান অ্যাপ্রিশিয়েটিং আর কি। মানে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে পিয়াস করে ব্যাংকের লেখা লিখছিলেন মার্ক্সবাদ পোস্ট মডার্নিজম নিয়ে। দেখেন মার্ক্সবাদেরও কিন্তু বেসটা হচ্ছে আসলে মডার্নিটি। তো যখনই পোস্ট মডার্নিটি চলে আসলো, তখন কিন্তু তাকে ডিল করতে হয়েছে যে আসলে কিভাবে এটার মধ্যে অ্যাকোমোডেট করা যায়। তখন কিন্তু নিউ মার্কসিস্ট থিওরিগুলি আসছে এটার সাথে। তো ইসলামের ব্যাপারে কিন্তু এই ঘটনাটা ঘটছে। যখনই মডার্নিটি আসছে, তখন ইসলাম এবং মডার্নিটি নিয়ে কিন্তু প্রচুর লেখাপত্র পাবেন। তো একটা তো হচ্ছে ওয়ার্ল্ডের কনটেক্সটে একটা ডিল করার একটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে এই সাবকন্টিনেন্টের বেসিসে। তো এখানে আমির আলী সাহেব যেহেতু বয়স ওনাদের যে সিনিয়র ছিলেন, উনি এই কাজটি আগে করছেন। এবং যখন আমাদের এখানে এই যে শিক্ষিত লোকজন, মানে ওটা আমি শিক্ষিত বলতেছি, যে ওনারা যখন ইংরেজি শিক্ষাগুলি পাইলেন, মডার্নিটির সাথে পরিচিত হইলেন, তখন কিন্তু ওনারা এই প্রবলেমটা ফেস করছেন যে আমাদের কিন্তু তাইলে ইসলামকে এই বেসটার মধ্যে ফিট ইন করতে হবে। তো এইটা করতে গিয়ে হচ্ছে যে ওনারা তখন হচ্ছে এই জায়গাগুলিকে দেখানোর চেষ্টা করছেন যে ইসলাম এবং মডার্নিটির ফ্রেমওয়ার্কের মধ্যেও কিন্তু এটা ফিটিং করে, বা এই বেস থেকেও কিন্তু আমরা দেখতে পাই। তো ওনাদের যে দেখা দেখি, এই দেখা দেখিটা কিন্তু আমাদের সময়ে আসে এতটা রিলেভেন্ট না। আমার মনে হয় যে এই ফিটিংটা আমাদের করতে পারা উচিত, যে ওনারা মডার্নিটির সাথে যেভাবে ইসলামকে মিলে দিয়েছিলেন, সেই জায়গাগুলি কিভাবে জোর জবরদস্তি হয়েছে, কিভাবে এখন আর ডিসফাংশনাল হয়ে আছে, এই জায়গাগুলি মানে অ্যাপ্রিশিয়েট তো করবোই। কিন্তু আমার মনে হয় যে ওই আমি প্রোগ্রাম শুরুর আগে কথা বলতেছিলাম যে আসলে অতীতের জায়গাগুলি থেকে কোনটা নিব, কোনটা নিব না, বা কিভাবে নিব, এই প্রশ্নগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের এখানে তো ওই সমস্যাটা হচ্ছে যে এই জায়গাগুলিকে লুকায়ে রাখা হচ্ছে। ওই যেটা বললেন যে হচ্ছে এই আলাপগুলি তো আসলে খুব একটা হইতো না, খুব একটা ছিলই না। তো এখন আলাপগুলি হচ্ছে রেফারেন্সগুলি সামনে আসছে,
এইটা হচ্ছে আমি মনে করি একটা পজিটিভ ঘটনা। কিন্তু আমাদের কাজটা হওয়া উচিত হচ্ছে এইগুলিকে অ্যাপ্রিসিয়েট করার চাইতে এইগুলিকে ক্রিটিক্যালি এক্সামিন করা, যে এখন তো আমরা আসলে আধুনিকতার ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, আমরা একটা পোস্ট কলোনিয়াল স্টেজে চলে আসছি। তো সেখানে আসলে শিক্ষা গোষ্ঠীর যে আগ্রহগুলি ছিল, তো ওইটা আসলে আমরা কতটুকু নিতে পারি, কিভাবে নিতে পারি, এই আলাপটা মনে হয় আমরা শুরু করতে পারলে ভালো হয় আর কি। এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট। তো কিভাবে করতে পারি সেটা নিয়ে আমি একটু বলবো। আমি একটা পয়েন্ট এখানে নোট ডাউন করে রাখছি। এটা একটা ঘটনা। আর সেকেন্ড, ওই যে আমি বলছিলাম যে পাটাতনটা ইম্পর্টেন্ট, যে কোন সময় কোন পাটাতনটা থেকে হচ্ছে চিন্তাটা হইতেছে। তো আমিরা এবং শিক্ষা গোষ্ঠী ওনারা যে পাটাতনটা থেকে ইসলামকে ডিল করছেন সেটা হচ্ছে আসলে মডার্নিটির পাটাতন ছিল, সেটা হচ্ছে আমার কথা আর কি। আর এখানে আরেকটা ওই যেটা হচ্ছে যে রেনেসান্স জিনিসটাকে আমার মনে হয় যে পজিটিভলি দেখছে। তো এইটাকে আমরা আসলে বেশি পজিটিভলি দেখি না, বরং আপনার কলোনিয়াল পিরিয়ডে যেটাই রেনেসান্স ছিল, হিন্দু রেনেসান্স বলেন, মুসলিম রেনেসান্স বলেন, এটা ছিল হচ্ছে আসলে সমাজের জায়গা থেকে একটু ডিটাচড হতে পারার পর, মানে আমরা একটু বেশি বুঝি সেটা তো ঠিকই আছে, আমরা মডার্নিটি বুঝি, অনেকে তো মডার্নিটি বুঝে না, আমরা পোস্ট মডার্নিটি বুঝি, আমরা পোস্ট কলোনিয়ালিজম বুঝি, এটা তো পজিটিভ কথা। কিন্তু একই সাথে যেন হচ্ছে যে অন্যরা বুঝে না সেটা থেকে ডিটাচ হতে পারে, এটাও কিন্তু একটা ঘটনা। মানে আমার মনে হয় যে এই জায়গাটাকে আমাদের বুঝতে পারা উচিত, যে ওনারা চিন্তার জায়গা বলতে যেটা হচ্ছে যে ইউরোপিয়ান থট প্রসেসের জায়গাটাকে অ্যাবসলিউট ধরে নিয়ে আগাইছেন, সেটাও একটু কমপ্লিকেটেড ঘটনা এখানে হতে পারে। তো এইখানে ওই আমার কথা আসলে হচ্ছে এই কি বলবো, এই দুই তিনটা জায়গায়, যে একটা হচ্ছে যে আসলে এই এনকাউন্টারটা হইতো আগে হইছে, কোথাও পরে হইছে, আফ্রিকাতে হইছে, বাংলাদেশে হইছে, আপনার মানে ইন্ডিয়ার অন্যান্য পার্টে এটা হইছে। আপনি যখন যেটা মোগল পিরিয়ড ছিল বা একটা রাজরাজ্যের শাসন ছিল, তারপরে যখন কলোনিয়াল পিরিয়ডটা আসছে তখন তার সাথে তো এক ধরনের ইন্টারেকশন করার দরকারটা পড়ছে। তো এইটা যখনই এই ডিলিংসটা হচ্ছে, আমার মনে হয় না কোনো সমাজই সেটা খুব ভালোভাবে করতে পারছে, বরং এটা এস্টাবলিশ হয়েছে এক ধরনের ডিটাচমেন্টের ভিতর দিয়ে, এবং এই ডিটাচমেন্ট আসলে খুব একটা পজিটিভ ঘটনা হয়, যেটা দেখবেন যে এখনো এর রেশটা আমাকে তাই না লেগেছে। তো এখানে আমার ওই কথা যেটা বলতেছিলাম, যে একটা ব্যাপার হইতেছে যে যেন আমাদের এই যে রেফারেন্স গুলি আছে, এই যত ধরনের রেফারেন্স গুলি আছে, ধরেন আমিরালের কথা, শিক্ষা গোষ্ঠীর কথা, কথা হচ্ছিল আজকে হচ্ছে ওই মনিরুজ্জামান ইসলামীবাদের কথা, তারপর আব্দুল করিম সাহিত্য সারাদের কথা, ওনাদের কিন্তু এক ধরনের একটা জার্নি ছিল, মানে ওনারা মডার্নিটিকে ডিল করছে, ডিল করে কিন্তু হচ্ছে যে আরেকটা ওনাদের নিজস্ব এক ধরনের চিন্তা ভাবনার জায়গা ছিল, ওখানে কিন্তু একটা সিলসিলা আছে, এই সিলসিলাটা আমাদের এখানে লোকাল, যেমন ধরেন নদীর স্রোতের মতো, নদীর মধ্যে কিন্তু আসলে দুইটা স্রোত থাকে, যে সাঁতারে স্রোত আর নিচে হবে না, উপরের স্রোত, মাছের স্রোত, অনেক সময় মরা স্রোতও থাকে। তো আমাদের এখানে হচ্ছে এই যে একটা কলোনিয়াল পিরিয়ডের মধ্যে ইন্টারেকশনের জায়গাটা একটা মরা সিলসিলা হয়ে যাচ্ছে, মরা স্রোতের মতো হয়ে যাচ্ছে, সেটাকে রিভাইভ করা বা সেটাকে খেয়াল করতে পারাটা দরকার। এখন খেয়াল করতে গিয়ে যেটা সমস্যাটা হয়েছে, খেয়াল করতে গিয়ে আমরা যদি মনে করি যে না আমাদেরকে নতুন রাউন্ডে যাইতে হবে, আমার মনে হয় যে আমরা আবারও ভুল করবো। মানে যেমন ধরেন ওই পোস্ট জুলাইয়ের পরে যেটা হয়েছে, যে বামপন্থীরা তো ভুল করছে, তো এখন যেন আমাদের ইসলামিস্ট হয়ে যেতে হবে। তো এইটাও একটা কমপ্লিকেটেড জায়গা। আমার মনে হয় যে আপনি একটা বেস থেকে, আমাদের সময় এটা না যে আমরা মডার্নিটির নতুন একটা বেস তৈরি করবো, বা হচ্ছে পোস্ট মডার্নিটির মতো বেসলেস একটা জায়গা থেকে অপারেট করবো, বরং ঘটনাটা হচ্ছে যে বেসটা আছে সেই বেসটাকে ওপেন আপ করার চেষ্টা করতে হবে, ওপেন রাখার চেষ্টা করতে হবে। আজকে 2025-এ আমি ঘটনাগুলিকে যেভাবে দেখতেছি, 2050-এ গিয়ে লোকজন একইভাবে দেখবেন, তখন আসলে সমাজের পাটাতনগুলি চেঞ্জ হবে, টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনগুলি হবে, তখন নতুন বেসিক তৈরি হবে। কিন্তু তখন যাতে আমরা এই জায়গাগুলিকে প্রয়োগ করতে পারি
শিক্ষাগোষ্ঠীর পজিটিভ সাইডটা কোন দিকে, বা ধরেন অন্যান্য যারা শিক্ষিত লোকজন ছিলেন ওনারা কিন্তু ওই সমাজের যে যুগের সাথে কোঅপ করতে চাইছে। ওই প্রথমে যেটা বলতেছিলেন যে আসলে ওইরকম ভাবে তো আসলে হিন্দু মুসলিম আইডেন্টিফাই করা একটু মুশকিল, কিন্তু যারা ক্ষমতার কাছে ছিল, ধরেন রাষ্ট্রীয় ক্ষমতা রাজার বাচ্চাদের কাছে ছিল, মুসলিম জমিদাররা ছিল, ওনারা কিন্তু হচ্ছে কোঅপ করতে রাজি হন নাই, কারণ ক্ষমতা তো ওনাদের হাতে। এখনো দেখবেন আওয়ামী লীগের লোকজন তো আসলে কোঅপ করতে রাজি না। হ্যাঁ, ওনাদের একটু সময় লাগবে আর কি যারা ক্ষমতার সাথে থাকে, বরং যারা ক্ষমতার সাথে ছিলেন না ওনারা বরং অনেক দ্রুত এই জায়গাগুলিতে মিশতে পারছেন, এনকাউন্টার করতে পারছেন, নিজেদের মতো করে একটা যুক্তি প্রক্রিয়া সাজাইতে পারছেন। তো আমার কথা হচ্ছে এটাই আর কি, যে আসলে আমরা পজিটিভ থিং হচ্ছে যে আমাদের যে জায়গাগুলিকে আমরা খেয়াল করি না, আমাদের এখানে একটা ন্যারো একটা হিস্ট্রিক্যাল পাথ আছে, এই পাথের বাইরে যে আরো রেফারেন্স গুলি আছে সেই রেফারেন্স গুলিকে আমাদের অ্যাভেলেবল করা উচিত, এবং এইগুলি নতুন রেফারেন্স গুলিকে আমাদের নিয়ে আসা উচিত, এবং নতুন রেফারেন্স গুলিকে নতুন ভাবে দেখার চেষ্টা করা উচিত। মানে আমি একটা রেফারেন্স রাখলাম, কিন্তু হচ্ছে ধারণাটা আগেই থাকলো মুসলিম, ধারণা আগেই থাকলো হিন্দু, আগের ধারণা থাকলো, তাই আমরা কিন্তু আসলে নতুন ভাবে ইন্টারপ্রেট করতে পারবো না। আমার কথা হচ্ছে যে এই ধারণাগুলি চেঞ্জ হয়, ধারণাগুলি ধরেন আপনার 16 শতকের যে মুসলিম ধারণা, 12 শতকের যে মুসলিম ধারণা, কলোনিয়াল পিরিয়ডের যে মুসলিম ধারণা, এখনকার সময়ের যে মুসলিম ধারণা, ধারণা তো এক না। হিন্দু ব্যাপারটাও কিন্তু আমি এই যে আমি খুব ইন্টারেস্টিং সব কথা আছে আর কি এখানে। হিন্দু ব্যাপারটা দেখবেন যে ওই 1871 সালে আদমশুমারিতে যারা হিন্দু ছিলেন, ও 1931 সালে আদমশুমারিতে হিন্দু সংজ্ঞাটা অনেক এক্সপান্ড করে গেছে। আপনি তখন কিন্তু তিনটা ক্যাটাগরি হতো, মুসলমান, হিন্দু আর হচ্ছে শিডিউল কাস্ট। আপনি পরে বাংলাদেশ পাকিস্তান পিরিয়ডে কিছু দিন ছিল, এখন কিন্তু শিডিউল কাস্ট বলে জিনিসই নেই, কারণ ওনারা সবাই হিন্দু হয়ে গেছে। তো সুতরাং ধর্মের বিষয়টা হচ্ছে স্ট্যাটিক ছিল তা তো না। তো এরকম আমরা যে ধারণাগুলি যখনই আমি শিক্ষাগোষ্ঠীর সময় যাই, তখন যে মুসলিম ধারণা এখনকার সময় যে মুসলিম ধারণা সেই ডিফারেন্সিয়েটটাও করতে পারাটা বেটার আর কি। তো আমার কথা এটাই যে নতুন রেফারেন্স গুলি আপনারা নিয়ে আসতেছেন, নতুন ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করেন, আর হচ্ছে নতুন আরেকটা গ্রাউন্ডে সেটল হওয়ার চাইতে এই গ্রাউন্ডের জায়গাগুলিকে ওপেন রাখার চেষ্টা করেন। এটাই হচ্ছে আমার পরে কথা হবে।